আমি তখন বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে এমএ শেষ করি, এমএ পড়াশোনা শেষ করেছি। গবেষণা করবো বলে মানে অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ করছি। তারপরে যখন ওই গবেষণার কাজেই আমার বাড়ির, আমি মানিকতলায় থাকতাম, কলকাতার মানিকতলায়, বাড়ির কাছেই থাকতে মন্মথ রায়, নাট্যকার মন্মথ রায়, ওনার কাছে গিয়েছিলাম যে কিছু তথ্য, মানে উনি যে সময় নাটক করতেন সে সময় কি নাটক করেছেন, ওনার নাটক সংস্কার, এইসব ব্যাপারগুলো জানতেন। তা খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে খুব সম্পর্কটা খুব নৈকট্য। উনি মাঝে মাঝে ওই অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল, উনি ওই ইনভিটেশন কার্ড পেতেন অনেক, তার পেছনে দীপক তুমি যদি খালি থাকো তাহলে 9টার সময় চলে এসো বলে ওনার নাতিকে দিয়ে ওই কার্ডটা আমার বাড়িতে। এভাবে যাতায়াত চলছে। তার হঠাৎ একদিন বললো, দীপক আমাকে রেডিও থেকে ওরা একটা নাটক লিখে দিতে বলেছে, ক্ষুদিরামের নাটক, তোমাকে হেল্প করতে হবে। ওনার বয়স অনেক, প্রায় 80। উনি তো 1899 জন্মেছিলেন। আমরা যখন নাটকটা করি তখন 79, মানে মোটামুটি 80 বছরের মতো বয়স। যে ওটা তোমাকেই লিখতে হবে। আমি জানতো কোনোদিন রেডিও নাটক লিখিনি, জানতে না, না সেটা না, তোমার লিখতে পারো, তুমি সব লিখবে, আমি করে দেবো, তুমি লিখবে। তারপরে ঠিক আছে, কিভাবে তুমি কয়েকটা বই উনি দিলেন, বইটা পড়ে দেখো কোন কোন জায়গাগুলো উল্লেখযোগ্য নাটকের জন্য। তুমি তো নাটকের ছাত্র নেই, আমি কিছু কিছু জায়গা মার্ক করলাম এই বইটা পড়ে। তখন উনি বললেন, ওনাদের দেখালাম, উনি আরো কিছু জায়গা যে এই জায়গাটায় নাটক আনা যেতে পারে, তারপরে এইখানটা দরকার নেই, এরকম করে একটা আমরা পয়েন্টস গুলোকে জট করলাম। তখন ওইটা যখন নিয়ে বসলাম, বসে একটা রাইট আপ কাজ করলাম, ডেভেলপ করছি যখন, এই করতে 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 মোটামুটি একটা খসড়া দাঁড়িয়ে উনি অনেক বোঝাচ্ছেন যে রেডিও নাটকটা কি, রেডিও নাটকে আমরা মঞ্চ নাটক এটা আছে, রেডিও নাটক এটা আছে, এবং ওনার মতো করে উনি বোঝাবার চেষ্টা করলেন। উনি মূলত মঞ্চ নাটক পাবেন, রেডিও নাটক খুবই কম লিখেছেন, খুব হাতে গোনে কয়েকটা। উনি ওনার মতো করে উনি মঞ্চ নাটক থেকে রেডিও নাটকে যেভাবে গেছেন সেইভাবে ব্যাপারটা বোঝালেন। তারপরে অবশেষে আমরা নাটকটা তৈরি হলো। নাটকের নাম স্ফুলিঙ্গ। ওটা 1979 সালে, 1989 সালে আগস্ট মাসে ওটা প্রচারিত হয়। সূর্য সরকার ছিলেন পজিটিভ। ন্যাচারালি উনি তো আকাশবাণীতে যেতে পারতেন না, ওনার প্রতিনিধি হয়ে আমি আকাশবাণীতে যাতায়াত করতাম। অজিত মুখার্জি, কখনো জগন্নাথ বসু, কখনো সূর্য সরকার, এরা থাকতেন, এদের সঙ্গে কথা হতো এই ব্যাপারটা নিয়ে। তারপরে মানে পাঠিয়েছেন, মনোজ রায় পাঠিয়েছেন, আমি সম্মিলিতের ছাত্র অনেকগুলি, সেগুলো ওরা মনে রেখে আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করছিলেন সে সময়। আর নাটকটাও শেষ করতে হবে। মনোজ রায় তখন মানে বিশাল নাটক, তার একটা লেখা নাটক, সেটা হয়ে গেল। তো ওইখানে হতে হতেই অজিত মুখার্জি বলেন যে এটা তো মনে হয় আপনি অনেক গুছিয়েছেন, ওটা তো একটা আইডিয়া হয়েছে, আপনি একটা নাটক লিখুন না, দেখুন কেমন হয়। তখন আমি আমার একটা ছোট গল্প ছিল, সেটাকে কিছু কাটছাট করে ওই যে প্রসেসটাই আমি গিয়েছিলাম আর কি, মানে স্ফুলিঙ্গ নাটকটা তৈরি করতে গিয়ে ওইভাবে প্রসেসটা করে কোনটুকু রাখবো কোনটুকু রাখবো না করে ওইটা 80 সাল নাগাদ 80 সালের শেষ দিকে জমা দিয়েছে। তারপরে ওদের তো প্রসেসে সময় লাগে, প্রসেসের সময়ে ওই একটা আমাদের জুন মাসে উনি বললেন, বলি যে এটা
তোমারটা অ্যাপ্রুভ হয়েছে, ওটা ওই নাটকটা করছে। নাটকটা সেপ্টেম্বর মাসে ব্রডকাস্ট হলো, নামটা ছিল খেয়া। আর ওতে অভিনয় করেছিলেন নন্দিনী মালিয়া আর জগন্নাথ বসু, আরো দু তিনজন ছিলেন। এই হচ্ছে আমার আকাশবাণীতে প্রথম। তারপরে আরেক জগন্নাথ বসু তখন স্টাফ আর্টিস্ট, আমি প্রডিউসার। তখনই প্রডিউসার হয়ে গেছেন। হ্যাঁ, প্রডিউসার। তার আগে উনি ছিলেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। তারপরে মানে এরা পুরো ক্যাটারটাই স্টাফ আর্টিস্ট ছিল, মানে প্রডিউসারও স্টাফ। সুতরাং ওইটা প্রথম হওয়ার পরে আবার আরেকজন মনোরঞ্জন বিশ্বাস বলে এক ভদ্রলোক ছিলেন, উনি বলেন তুমি আমাদের একটা যুববাণীতে নাটক দিতে হবে। আর যে আমি ঠিক আছে লিখে, তখন ওনাকে একটা নাটক লিখে দিলাম প্রতিবাদ বলে, সেটা 82 সালে। এবারে যাই হোক, এটা তো আমার ঠিক মানে রেডিও নাটকটায় এমনি শুনতে ভালো লাগতো, কিন্তু ঠিক অ্যাক্টিং করা নাকি রেডিও নাটক লেখে আগ্রহ ছিল না। কারণ তখন আমি টিভিতে সিরিয়াল করছি, মানে টিভির অরিজিনাল টিভিতে সিরিয়াল করছি, সেটা অ্যাক্টিংয়ের দিকেই আমার নজর। আমি অলরেডি 78-এ ওই কুমার রায়ের একটা প্রোডাকশন, আমি অলরেডি টিভির প্রোডাকশন, তখন বিভাস চক্রবর্তী ছিলেন ওখানকার প্রফেসর, আমি সিরিয়াল করেছি। তারপরে আর পরে অনেক কাজ করেছি। ন্যাচারালি আমি ওইটাতেই বেশি আগ্রহী হয়েছিল, যেটা হয়। তারপরে তো ল প্র্যাকটিস করছি আর করছি, তখন বললেন যে আমার যে স্যার বলছেন যে তুমি অ্যাডভোকেট হয়েছো, তুমি মক্কেলকেও সময় দিচ্ছ না, আর পিএইচডি করছো, আমাকেও সময় দিচ্ছ না, সুতরাং এটা হবে না, এইভাবে চলবে না। হয় তুমি যুদ্ধ অথবা প্রেম, যে কোনো একটা বেছে নাও, হয় যুদ্ধ করো নয় প্রেম করো। অগত্যা প্র্যাকটিস করাটা বন্ধ করতে হলো। করে আমি একটা চাকরি নিলাম জুডিশিয়াল ডিপার্টমেন্ট, আমার ল হয়েছিল তখন, জুডিশিয়াল ডিপার্টমেন্টে চাকরি নিলাম। এই করতে করতেই তখন ওই ইউপিএসসি বিজ্ঞাপন বেরোলো প্রোগ্রাম এক্সিকিউটিভে। কারণ আমার বন্ধু বান্ধবরা খুব উৎসাহিত করে, তুমি এটা পত্রটা হয়ে যাবে, যা হয় কি হবে। ততদিন আমি পিএইচডি পেয়ে গেছি। তারপরে সামহাও সিলেক্ট করা আর কি প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে, প্রোগ্রাম এক্সিকিউটিভ। এখন তারপরে আমাকে প্রথম পোস্টিং দিল আসামের শিলচর। শিলচরে চলে গেলাম একদিন ফ্লাইটে করে, জীবনের প্রথম ফ্লাইটে চললাম, গিয়ে অতই জল সমুদ্রে করলাম, কিছুই বুঝি না। কি জানি, রেডিওটা তো জানি না, রেডিওতে শুনেছি, শোনার তো কিছু নেই। মেশিনপত্র সেগুলো, রেকর্ডিং মেশিন, এডিটিং মেশিন, এইসব বিশাল বুঝতে বুঝতে অনেক সময় চলে আস্তে আস্তে। আর যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে আমার কাজে অ্যাসিস্ট করবে, সে শুনেছিল সে প্রমোশন পেয়ে যাচ্ছে, সুতরাং সে আর আমার কোনো সহযোগিতা করতো না। আর যেহেতু আমি এখান থেকে গেছি, মানে কলকাতা থেকে গেছি, হ্যাঁ শুনতাম বল, আমার খুব প্রাথমিক অবস্থায় অসুবিধা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখলাম এটা ভয়ঙ্কর লাভ হলো, কারণ আমি ওনার কাজটাও শিখে নিলাম। তাতে কি হলো, পরবর্তী সময় কেউ কাজ না করলেও আমি নিজের কাজ পুরো কাজটা করতে পারতাম। এটা একটা অ্যাডভান্টেজ, মানে উনি যে ডিজাস্টারটা তৈরি করছিলেন আমার অ্যাডভান্টেজ। দেখুন আমি পড়াশোনা করতে শুরু করলাম, ইত্যাদি করতে করতে বেশ অনেক নাটক পড়াশোনা করবো। ওখানে লোকজন মানে কলকাতা থেকে এসছে না, কলকাতা থেকে এমনি নাকি অনেক জানে, কিন্তু সেটা কি জানতো না, কলকাতার নাটকের লোক না চলে এই করতে করতে আমি শুনলাম যখন এই আমাদের সর্বভারতীয় একটা প্রতিযোগিতা হয় আকাশবাণী আনবালা, তার কতগুলো বিভাগ আছে প্রতিযোগিতা, তার একটা বিভাগ আছে বেতাল। কারণ আমি তো দেখেছি কি ব্যাপারটা, কেউ সেই বোঝার চেষ্টা করছে কি ব্যাপারটা। তারপরে আমি একটা দলের একটা নাটক শুনলাম, এটা আমি বেতাল নাটক, সেটাকে আমি পুরোটা রিডাইট করে বেতাল নাটক করলাম। আমি নাটককারকে বললাম যে আমার নাম লাগবে না, তোমার নামেই বেতাল নাটক হিসেবে থাকবে। হ্যাঁ, তো
ওরাও খুব উৎসাহিত হলো। তারপরে ওখানে কম সংখ্যক লোক অডিশন ছিল, মানে অডিশনে পাশ করা আর্টিস্ট ছিল। আমি স্টেশন ডিরেক্টরকে বললাম, দেখুন এই নাটকটা মানে ওরা কি করতো, মানে স্ট্যান্ডার্ড বাংলায় নাটক করতো, আর অত্যন্ত খারাপ উচ্চারণ হতো, আবার স্ক্রিপ্ট ছিল না ওদের কাছে, মানে স্ক্রিপ্ট কলকাতা থেকে স্ক্রিপ্ট যেগুলো হয়েছিল কলকাতায় সেগুলোই স্ক্রিপ্টগুলো ওখানে আবার নতুন করে প্রোডাকশন করা হতো। এটা আমি লোকাল লোকদের উৎসাহিত করলাম, তাদেরকে নিয়ে বসলাম, বসে বসে কিছু কিছু নাটক ওনারা লিখলেন, সেগুলোকে ডেভেলপ করে করতে করতে ওই মঞ্চ নাটকটা ভালো লেগেছিল, সেটা দিয়ে আমি বেতারের ফর্মটা চেঞ্জ করলাম। অনেক গান গান ছিল, মানে লোক মানে ওই বোঝা নাচ বলে একটা গান আছে, সেই গানটা সেই নাটকটার উদ্দেশ্যের উপর ওই গানটা হারিয়ে যাচ্ছে এই ভিডিও কালচার, মানে ইলেকট্রনিক মিডিয়া এবং অন্য মিডিয়ার চাপে সেই শিল্পীরা গান সব ছেড়ে ছেড়ে অন্য প্রফেশনে চলছে। এইটাই হচ্ছে মূল। এটা ওটা মানে নাটকটা দেখে আমার ভালো লেগেছে, ওটাকে শিফট করে আমি এটা করব। এবার তারপরে মঞ্চে ওই স্টুডিওতে ওদের রিহার্সাল করলাম। আনঅ্যাপ্রুভড আর্টিস্ট বেশিরভাগ, বোধহয় ওখানে 2 জন আর্টিস্ট ছিল অ্যাপ্রুভ, আর 8 জন আনঅ্যাপ্রুভড। আমি স্থানীয় লোকদের নিয়ে স্টেশন ডিরেক্টর পারমিশন দিয়েছি, না না তুমি নাও, তোমার যা খুশি। আর্টিস্টকে দিয়ে রিহার্সাল দিয়ে রেকর্ডিং করছে। সেটা ইন্টারেস্টিং একটা ঘটনাও মনে পড়ে। 2 জন মাইক্রোফোনে অভিনয় করছে স্বামী স্ত্রী। একটা জায়গা আছে যে স্বামী খুব ক্ষুব্ধ হচ্ছে স্ত্রীর উপরে, স্ত্রী তার কথা শুনছে না, তাকে মারছে। সে তো মঞ্চের অভিনেতা, সে তো বেতারের অভিনেতা নয়। সে তার মাইক্রোফোন থেকে ছেড়ে গিয়ে তার স্ত্রীর মাইক্রোফোনে গিয়ে দাম দাম দুটো সব চড় মেরে দিল। ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব ভালো লেগেছিল যে মানে মঞ্চ অভিনয়ে যারা অভিনেতা তারা যখন বেতারে করে তখন তো তাদের তো তারা বেতারের ব্যাপারটাই তাদের কাছে নেই, সুতরাং সেটা ইয়ে হতো। মানে এইভাবে সেই নাটকটা আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম এবং সেই নাটকটা সর্বভারতীয় স্তরে প্রথম হচ্ছিল, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কি নাম ওটা? লালমোহনের সংসার। মানে ওটা মানে ওই আগেটা বলছিলাম যেটা ওখানে সব স্ট্যান্ডার্ড বাংলায় নাটক হতো, তো খুব খারাপ নাটক হতো, মানে উচ্চারণ খুব খারাপ। আমি দেখলাম যে বাংলা নাটক করবো, কলকাতার সঙ্গে তো যুদ্ধ করতে গেলে এই বাংলা দিয়ে তো কলকাতার সঙ্গে যুদ্ধ করা যায় না। আর ওখানে ওরা সিলেটিতে কথা বলে। হ্যাঁ, আমি ওই নাটকটা আমি সিলেটিতে দেখেছিলাম, মানে সিলেটি ডাইরেক্টে দেখেছিলাম। যেটা আমি বলতাম যে এই নাটকটাই করবো, কারণ কলকাতার সঙ্গে মানে ভারতবর্ষের অন্য প্রদেশের নাটকের সঙ্গে লড়াই তো পড়ে, আগে তো কলকাতার সঙ্গে লড়াই। সুতরাং ওই বাংলাটায় ওরা স্বচ্ছন্দ নয়, ওরা অ্যাক্টিং করলে আড়ষ্ট না, মানে বলছে যে কষ্ট করে বাংলা বলছে। আর যখন সিলেটিতে বলছে তখন তো খুব ন্যাচারাল কথা বলছে, ন্যাচারাল গান গাইছে, কথা বলছে, লাফাচ্ছে, হাসছে, হ্যাঁ, খুব সহজতা। এইখানটায় ওই নাটকটা এই জায়গায় নিয়ে চলে গেল যে সর্বভারতীয় স্তরে ওটা প্রথম হলো কলকাতাকে হারিয়ে। হ্যাঁ, সে বছর খুব কলকাতা জেলে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু সে বছর কলকাতা পুরস্কার পেল না, আমরা শিলচর থেকে পুরস্কার পেলাম। এইটা হচ্ছে শিলচরের সময় কাটানোর পরে আমার প্রথম জীবনের প্রথম মানে জয়েন করেই তারপরের বছর, মানে আমি 91-তে বোধহয় জয়েন করেছিলাম। অনেক দিন পরে আমাদের রেজাল্টটা বেরিয়েছিল, অনেক মামলা মোকদ্দমা আসতেছিল। সেই 92 সালের জন্যই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। সুতরাং এটা শিলচর আমার কাছে অন্যরকম স্মৃতি, মানে ওখানকার মানুষজন খুব, মানে এইটা পুরস্কার পাওয়ার পরে ওইখানে যেন নাটকের একটা জনজোয়ার হয়ে গেল। সমস্ত অনেক দল তৈরি হলো, তারা নাটক করতে শুরু করলো, মঞ্চনাটক। তো তারা মঞ্চনাটকই করতো, সেকেন্ডারি তারা করতো না। এই করে ঠোরে সে ওখানকার একটা ওই লালমোহনের সংসার অ্যাকচুয়ালি, কিন্তু সিলেটি উচ্চারণে হবে লালমোহনের সংসার। নাটকের নামটা ছিল লালমোহনের সংসার, ওয়ার্ল্ড অফ লালমোহন। এটা যখন দিল্লি থেকে পুরস্কার আনতে গেলাম, সারা ভারতের সমস্ত মানে যারা লিডিং প্রডিউসার তাদেরকে মারাঠা বলে ইত্যাদি দিল। ওরা খুব ইয়ে করলো, মানে খুব খুশি হলো যে তুমি শিলচর থেকে তুমি পুরস্কার পাচ্ছ, নর্থ ইস্ট সবাই জানে, আমাকে নর্থ ইস্টকে তো
আমরা হিসেবেই ধরি না। ওই ওখান থেকে আমি আমার স্ত্রী বাচ্চা তখন ত্রিবন্ধনে ছিল, চলে গেলাম ত্রিবন্ধন। মানে আমি ওই যে ডাইরেক্টরেটের যে একজন ট্রান্সফার দেখতো আর কি, একজন তাকে বললাম যে তুমি দিদিকে বলো যে তোমরা যে জন্য আমাকে শিলচরে পাঠিয়েছিলে ফার্স্ট পোস্টিং, আমি তো রিকোয়েস্ট করেছিলাম আমার স্ত্রী ত্রিবন্ধনে থাকে, আমার স্ত্রীকে পাঠাও, মায়ের কলকাতায় রাখো, কাছাকাছি। তুমি আমার উল্টো দিকে একটা, মানে আমার স্ত্রী ত্রিবন্ধনে আমাকে ইয়েতে পাঠালে, শিলচরে, হ্যাঁ আমাকে শিলচরে পাঠালে। হ্যাঁ, সুতরাং মানে রিভার্স। আমি বললাম যে তুমি হয় হায়দ্রাবাদ পাঠাও, নাই ত্রিবন্ধন পাঠাও, নাই কলকাতায় রাখো, তুমি আমাকে যাই। আমি তো সেটা সার্ভ করেছি, স্টেশনকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছি, তো এবার তো আমার ট্রান্সফার হওয়া উচিত। ঠিক আছে, ইয়ারকার দেখে সত্যি সত্যি 4 মাস বাদে আমাকে ত্রিবন্ধনে ট্রান্সফার করলে আমি চলে গেলাম। ত্রিবন্ধনে গিয়ে তো আনন্দের পরিবারের সঙ্গে থাকবো, স্ত্রী বাচ্চা তাদের সঙ্গে। কারণ আসামে যখন ছিল তখন বাচ্চা আমার সঙ্গে, সেই বাচ্চাকে নিয়ে তো মুশকিল, স্কুলে ভর্তি করানো নিয়ে এসে এটা অনেক লম্বা গল্প, সেগুলো যাই সেগুলো কাটিয়ে ত্রিবন্ধনে পৌঁছলাম। ত্রিবন্ধনে পৌঁছলাম, আমি তো সারা জীবন বাংলা স্কুলে পড়ে এসেছি, আর তাও পড়াশুনো না করা, মানে একদম দুষ্টু ছেলেদের মধ্যে যারা থাকে তাদের মধ্যে আমি একজন ব্যাক বেঞ্চার ছিলাম। নাটক করতে গিয়ে যা যতটুকু জানা আছে। এখন সমস্যাটা হলো যে ওই ওখানে তো বাংলাটা কেউ জানে না, হিন্দিটা যেটা জানে মালায়ালিরা সেটা ব্রোকেন মালায়ালাম, সেটাও জানে লিমিটেড লোক। ওদের বাইরে যারা জানে তারা জানে, মানে বাইরে কাজ করে তারা জানে, কিন্তু ওইখানে যারা মানে লোকাল লোক তারা মালায়ালামটা বলে। ইংরেজি তারা সবাই জানে না, ইংরেজি একটা লেভেল লোক জানে। আর আমার ইংরেজি অত্যন্ত খারাপ, ইংরেজির থেকে ভালো, কিন্তু যাই হোক সেই ওইখানে গিয়ে অথই জলে পড়লাম। একে মালায়ালাম ভাষা বুঝি না, ইংরেজি বলতে পারি না, হিন্দিটা ওরা অর্ধেক অর্ধেক বোঝে, অর্ধেক বোঝে না। সে বোঝাতে মানে সে বাজারে গিয়ে আদা কিনতে বলেছে, তোমার বলতে আদা 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 মানে কি বলবো। তখন দূরে দেখলাম যে একজন ভদ্রমহিলা, সিঁদুর পরা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। আমি খুব তার কাছে শুনে অবাক হয়ে থাকলো। আমি যে আদাকে কি বল, বলে ইঞ্জি। আমি তো ইঞ্জি করতে করতে দেখ একজন ইঞ্জি বার করে দিল, এরকম মানে ভয়ঙ্কর অবস্থা। তখন ইংরেজিটা হচ্ছে আমার তখন সব থেকে ক্লোজ ল্যাঙ্গুয়েজ, মানে যা ইংরেজিটা দিয়ে কমিউনিকেট করতাম। তারপরে ওইখানে গিয়ে কিছুদিন কাজ করার পরে আমার মনে হলো যে বেতার নাটক যদি করেছি এতদিন, তাহলে আমি এখানে কেন বেতার নাটক করতে পারবো না? ওখানে বেতার নাটক সেইভাবে উল্লেখযোগ্য কিছু না। ওরা যেটা করতো সেটা হচ্ছে ফিল্মগুলোকে রেকর্ড করে নিত, সাউন্ড রেকর্ড নিত করে, সেটাকে ছোট করে রেডিও নাটকের মতো করে ওরা বাজাত। রেডিও নাটক আলাদাও হতো, কিন্তু এটা বাজাত। আমি বললাম যে তো রেডিও নাটক করা যায়, এখানে কি করা যায়? তখন বছরখানেক ধরে আমি চেষ্টা করলাম লেটারগুলো বোঝার, ল্যাঙ্গুয়েজটা বোঝার। একটা সুবিধা ছিল অ্যাকালচারেশনের যে অ্যাডভান্টেজটা, যে আপনি যদি কোথাও থাকেন শুনে 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 আপনি শিখে যাবেন, সেইটা একটা খুব কাজ করেছিল আমার। মোটামুটি দিনের পর দিন থাকতে থাকতে একটা পথ চলতি কথাবার্তা বলতে বলতে এসব চলে গেলাম। আর পড়াটা শিখলাম ওই বাসে করে। আমাকে প্রায় 1 ঘন্টা জার্নি করতে হতো। আমি যেখানে থাকতাম আমার স্ত্রীর কোয়ার্টারে, সেখান থেকে অল ইন্ডিয়া রেডিও কোয়ার্টার ছিল, কিন্তু আমি দোকানে থাকতাম না, আমার স্ত্রী মুভমেন্টে অসুবিধা হতো, আমি ইয়েতে থাকতাম সব মানে গ্রামে। 1 ঘন্টায় ওই জানলা দিয়ে শুধু সাইনবোর্ড দেখতাম। সাইনবোর্ডে কোথাও ইংরেজি এবং মালায়ালাম লেখা থাকলেই আমি দুটোকে ওই চেক করতে শুরু করতাম। করতে 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 তো মোটামুটি একটা সময় দেখলাম যে আমার লেটারগুলো চেনা হয়ে গেছে, শব্দগুলো বুঝতে পারছি। তারপরে একটা নাটক লিখলাম মানে আরেকজনের সাহায্য নিয়ে। মানে আমি ব্রোকেন মালায়ালাম, ব্রোকেন হিন্দি এবং ব্রোকেন ইংলিশ এই 3টে দিয়ে বোঝাবার চেষ্টা করতাম। ও সেটাকে শুদ্ধ করে দিত ইয়েতে, মানে মালায়ালামে। আবার অনেক সময় আমি ওটা শুনতাম না, কারণ ও একটা ভয়ঙ্কর কঠিন মালায়ালাম দেওয়ার চেষ্টা করতাম। না সাহিত্য করলে একজন বাঙালি ত্রিবন্ধনে গিয়ে মালায়ালাম ভাষায় নাটক লিখছেন, করাচ্ছেন, সেই মানুষটা। হ্যাঁ, তারপরে ওই
ইয়ে হলো আর কি, মানে ওই ওকে বললাম যে না এখানে এরকমই হবে, তুমি চেস্ট ল্যাঙ্গুয়েজ দিও না, মানে চেস্ট ওটু ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ দেওয়ার চেষ্টা করতে হবে। না না, নাটকে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ লাগে না, যেখানে লাগে সেখানে লাগে, কিন্তু সবসময় ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ লাগে না। তারপরে যাই করে করে তারপরে আমি আরেকজনকে নিয়ে বসলাম, দেখো দেখি এইটা যে করেছে ওর ইয়েটা মালায়ালামটা, এইটার ঠিক এটা লাগছে না, দেখো তো কি আমি আমি যখন রাস্তায় কথা শুনি এরকম বলেন, এরকম বলে হ্যাঁ তুমি ঠিক উত্তর হয়েছো, এটা এরকম হবে না, এটা যদি আমরা এমনি কলোকিয়াল ভাষায় বলি তখন আমরা এইটা বলি। এই করে স্ক্রিপ্ট রেডি করলাম, স্ক্রিপ্ট রেডি করে তখন মালতী মার্ডার কেস একটা নাম দিলাম নাটকের। নাটক অন্যরকম ছিল, মানে একটি মেয়েকে রেপ করা হয়েছিল, মেয়েটি আদালতে এসছে, আদালতে এমন সব ওকে আক্রমণ করেছে, কথা বলেছে, এই করেছে, তো ফাইনালি ও পারে, মানে মামলাটায় মানে এমনভাবে ব্যাপারটা হয়েছে যে ওর শাস্তি, মানে ও অ্যাকুইট হয়ে গেছে। যে পিপি ছিলেন মহিলা, তিনি এতদিন লড়াই করছিলেন যে একটা রেপ কেসের সওয়াল করছিলেন, তারপরে এসে তারপরে কেসটা হয়ে যাওয়ার পরে আরেকদিন সেই মহিলা এসছে জজের কাছে বলছে, মানে কোর্টরুম ড্রামা ছিল আর কি, যেহেতু আমি কোর্টটা বুঝি, কোর্টের সিস্টেমটা বুঝি, ন্যাচারালি এটা কোর্টরুম ড্রামায় কনভার্ট করেছিলাম। সেটা পরের দিন এসে বলছি যে স্যার আজকে আমি এটা এতদিন আমি যে মামলাটা করেছিলাম সেটা নয়, এটা আমি একটা মার্ডার কেসের আমি ইয়ে করতে এসেছি, সওয়াল করতে এসেছি, কারণ কাল রাত্রে মেয়েটি সুইসাইড করছে, এবং এই মেয়েটির সুইসাইড ইট ইজ নট এ সুইসাইড, ইট ইজ মার্ডার। এবং কারণ এই সমাজ, ওরা সমাজের সবাই মিলে তাকে হত্যা করা হয়েছে, ইটস এ মার্ডার। এখানে মানে বলতে বলতে মেয়েটা ভেঙে পড়ছে, ওখানে নাটক শেষ হচ্ছে। এরকম একটা নাটক করছে, এই নাটকটা খুব ওদের কাছে খুব ইয়ে, পত্রপত্রিকা খুব অনেকটা করে লিখেছিল, এবং ওখানকার যারা বিখ্যাত অভিনেতা অভিনেত্রী তারা কাজ করেছেন, জনার্দন নায়ার, তো টিপি রাধামণি, মীনা নবী, খুব এমআর কুমার, বিখ্যাত কাজ করেছেন। তারপরে এটা করার পরে আমার মজা লাগলো, বাহ তো করা যায়। আবার পরের বছর আবার অ্যাওয়ার্ডে পাঠিয়ে দিলাম, হ্যাঁ অ্যাওয়ার্ডে পাঠিয়ে দিলাম, মানে ওই লেভেলটা হয়েছে। পরের বছর আরেকটা নাটক করলাম, সেই নাটকটার নাম খুব ইন্টারেস্টিং, মরিচিকায়ম ওরু পাবম পেনকুটিউ। মানে আমাদের যে অ্যান থাকে না, এবং ওদের ওই এবংটা নেই। মরিচিকা মানে হচ্ছে মরিচিকা মিরাজ, আর একটি মেয়ে, বেচারি মেয়ে, মানে পাবম পেনকুটি, পেনকুটি মানে মেয়ে, পাবম মানে বেচারি, বেচারি, ওরু মানে এক, একটি, এর নামটা কি হবে আমাদের, মরিচিকা এবং একটি বেচারি মেয়ে, এই তো আমাদের নাম পাওয়া উচিত। কিন্তু ওইটা মালায়ালামে হচ্ছে মরিচিকাই ওরু পেনকুটি মানে ওই দুটো দিয়ে অ্যানটা বুঝিয়ে দিয়েছে এই নাম। মানে এখানে গল্পটা খুব ইন্টারেস্টিং, ছোট্ট করে গল্প। এটা হচ্ছে একটি ড্রামা ইউনিভার্সিটির একজন প্রফেসর, খুব নাম করেছে, খুব দারুণ একটা থিয়েটার পার্সোনালিটি। সে ফিল্মের জন্য, মানে ফিল্ম ডিরেক্টর হয়ে বলে ছেড়ে দেয়, এবং সেখানে বিশাল নাম করে, প্রচুর ছবি করে, যে ছবিগুলো প্রত্যেকটা ছবি তার গীত এবং মানুষের মানে জীবন নিয়ে তৈরি করে, খুব। তার একজন ছাত্রী হঠাৎ তার একটা ওই ফেস্টিভ্যাল হচ্ছে তাকে নিয়ে, এই ফেস্টিভ্যালে যে ছাত্রী এসছে, ফেস্টিভ্যাল শেষ হয়েছে, স্যার আমি চিনতে পারছেন, আমি অমুক অমুক, বলে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? আমি তো এখানে থাকি, ঠিক আছে চল, আমি তো গেস্ট হাউসে যাচ্ছি, চল সেখানে চলে যাই। তখন ওর সঙ্গে একটু কথাবার্তা বলতে থাকে, তখন বলে আমি আমাকে এত লোক কে ভাবছেন, আমাকে নিয়েও ভাবুন না, একটু একটু একটা ছোট আপনার ছবিতে ছোট একটা চরিত্র পেলেই হয়ে যায়। ঠিক আছে কোনো যাচ্ছে, তুমি পড়া দেখে এটা। যখন পড়ছে তখন হঠাৎ একটি মেয়ে ঢুকে পড়ছে, মানে স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান, পুলিশ আসছে। পুলিশ আসছে, আমরা ঠিক করবো না, আমরা তো তোমার পুলিশের কেসে আমি নেই। স্যার আমি আপনার ওই যে ছবি যে বললেন, মানে মুক্তি বলে একটা মোচনম ছবি করছে, সেই ছবিটার বলছি যে মুক্তি মোচনমের আমি বিজয়, মানে ওই চরিত্রটার কথা বলছি, আমি বিজয়।
আমি আমি সত্যি বিজয় না, আপনার তো ওটা ওটা তো কথাবার্তা বলে, আমি তো কথাবার্তা নেই, আমি তো আপনার ছবিতে দেখে আমি ওই ছবিতে আপনি বলছিলেন না, যা মানে ছবিতে দেখিয়েছেন যে একটা সেই যে আমার জীবন নষ্ট করেছে তাকে মেরে ফেলতে, আমি মেরে ফেলেছি। এখন যেহেতু আমি মেরে ফেলেছি, এখন পুলিশ আমার পেছনে খুব করে আছে, আপনি আমার বাঁচান, এই করে ন্যাচারালি বাঁচায় না, পুলিশ আসে, পুলিশ চোখে ধরে। এই মেয়েটি বলছে যে মেয়েটি বলে স্যার আমি চলি, চলে গেলে কোথায় সত্যি না স্যার, আমি যে পিটিআরকে চিনতাম আপনি সে পিটিআর এই ছিল নাটকটা। এখানে ইন্টারেস্টিং, এখানে ওই অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছিলেন মালায়ালাম সিনেমা এবং থিয়েটারের পদ্মশ্রী পাওয়া তিলকন। তিলকন এটা অভিনয় করেছিলেন এবং একজন মালায়ালাম ফিল্ম অ্যাক্ট্রেস, খুব বিখ্যাত, মানে সে ভয়েস আর্টিস্ট হিসেবে বিখ্যাত, মানে সমস্ত সাউথের মানে মালায়ালাম আর তামিল গা বলে ওই করে ভাগ্যলেশ্বর, এরা দুজন করেছিল। মানে যে মাত্রায় ওরা নিয়ে গেছিল, আমি এবার বলেছি ওদের আমায় পাঠাও ওটা, মানে এত অসাধারণ করেছিলেন, মানে ভাবা যায় না, মানে দুজন। এবং আর যে গোপকুমার ছিল, আর একটি মিনা নবী বলে একটা মেয়ে ছিল, এটা সব দুরন্ত কাজ করেছিল। এটাও ন্যাশনাল অ্যাওয়ার্ডে পাঠিয়েছিলাম, কিন্তু মনে মনে ওইখানে চলে গেছেন। হ্যাঁ মনে মনে কাজ, মানে কলকাতা আসতে আপনার কতদিন লেগেছে? ওখান থেকেই কলকাতায় এসেছি। ওখান থেকে কলকাতা? সেটা কত সালে? আজ আই পর্যন্ত শেষ করি, পরে কোনো জীবনে তো আবার অন্য কোথাও ট্রান্সফার হয়েছিল, রিটায়ারমেন্টের আগে অন্য কোথাও? বহরমপুরের স্টেশন ডিরেক্টর ছিলাম। আচ্ছা, এটা না অনেক বড়, হ্যাঁ, এই মানুষের জীবনটাও যেমন বড়, খুব বিস্তারিত। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এরপরে তো অনেক কলকাতায় এসে তো অনেক কাজ করেছি, অনেক মানে ওই অ্যাওয়ার্ডের লড়াই তো লাস্টে আমাকে বন্ধু বান্ধবরা বলতো অ্যাওয়ার্ড মাফিয়া। আমি ওরা খোঁজ নিত যে আমি এবার এন্ট্রি পাঠাচ্ছি কিনা, মানে 11টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম তো ন্যাচারালি। 11টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই মানুষটা আমাদের সামনে বসে আছে। ওটা কাজ করতে শুরু করলে ন্যাচারালি হয়ে যায়, পাওয়া যায় না। তুমি এন্ট্রি পাঠাবে, এন্ট্রি পাঠালে তোমার হয়ে যায় আমার। তবে আমার দুর্ভাগ্য, জানকি 11টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, মালায়ালাম ভাষায় নাটক লিখেছে, লয়ার, আমি জানতাম না। রিয়েলি আমি জানি আমার দীপক দা, এই পর্যন্ত জানি। আরেকটা যেটার জন্য একটু আফসোস হয় হালকা করে, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়। আচ্ছা, ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে এখান থেকে কলকাতায় একটা কম্পিটিশন হয়, যে কলকাতায় যে নাটকগুলো নিয়ে, তারপর সেটাকে দিল্লিতে পাঠিয়ে দিতাম। দিল্লিতে আবার সারা ভারতের সবাই পাঠায়, সেখানে কম্পিটিশন হয়, হয়ে একটা নাটক সিলেক্ট করবে, করে সেটা ইন্ডিয়ান এন্ট্রি হিসেবে, ওটা কলকাতার এন্ট্রি না, ইন্ডিয়ান এন্ট্রি হিসেবে ওটা কম্পিটিশন হবে। সেখানে কি হয়, ওই নাটক ওই যতগুলো এন্ট্রি হলো সেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে জুরিরা রয়েছে, তাদের কাছে পাঠিয়ে দিল। 10 জন জুরির কাছে নাটক পাঠিয়ে দিল, তারা নাম্বারিং করে পাঠালো। তাতে প্রথম যে 4টে থাকবে, সেই 4টেকে ওরা বলে ফাইনালিস্ট। এবার সেই 4টে নাটকের ফাইনালিস্ট যারা হলো, সেই নাটকগুলো এবার একটা ফাইনাল হওয়ার জন্য, যেরকম ওই ইয়েতে হয় না, অস্কার টস্কারে হয় না, সেরকম ওই 4টে নাটককে আবার 5 জন জুরি আছে, ফাইনাল জুরি, ফাইনালিস্টের জুরি, তারা আবার শুনে একটা নাটককে নির্বাচন করবে। $2000 দিত ওরা, মানে 1 লাখ টাকার মতো আর কি পুরস্কার দিতে হয়েছে। যেমন 3বার এরকম হয়েছে, মানে $2000টা কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। না, 2000 হলো না বলে অন্য কিছু আর দিল না? না, ওটা একটাই আবার। আচ্ছা আচ্ছা, $2000 3বার কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। সিলেক্ট হয়েছিল না, ফাইনালিস্ট অস্কারের জন্য মনোনীত। না, অস্কার নয়, এবিউ ওটা বলে, এবিউ অ্যাওয়ার্ড, এবিউ অ্যাওয়ার্ড। আচ্ছা, আমরা এবার আমাদের কাজ শুরু করি। আচ্ছা, আপনাকে মাঝখানে আরেকবার আমাদের একটা ছোট্ট বিরতি হবে, তখন আপনার থেকে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যেটা নিয়ে আজকে বসা, আমরা মূলত আজকে একটা বাচিক অনুষ্ঠান করবো। তাতে গল্প থাকবে, আবৃত্তি থাকবে কিনা আমি জানি না, শ্রুতি নাটক থাকবে। আপনার কাছে শুধু একটা জিজ্ঞাসা, যেহেতু আপনি রেডিওতে নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এই শ্রুতি নাটক ব্যাপারটা কোত্থেকে এলো এবং এটাতে বেতারের অবদান কতখানি, এই বিষয়ে আপনি বলবেন আমাদের কিছুক্ষণ, ঠিক আছে? আগে থেকে বললেন না? যতটুকু জানি
হ্যাঁ ওই তো যতটুকু জানেন আর কি। ঠিক আছে, মানে আমাদের কাছে আপনি এই ব্যাপারটা অথরিটি, কারণ রেডিও থেকে যেভাবে শ্রুতিতে এসছে সেই বিষয়টা আপনার জানা, এটা আমরা অনেকেই জানি না। এইটা আমরা শুনবো, এবার আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা আজকে বাকিদের বলি। আমরা শুনলাম, গল্পটা ভালো লাগলো আমাদের, মানে আমরা ছবিটা আওয়াজ কোথায়? অনেকটা কি রে, ঠিক আছে, আওয়াজ একটু আওয়াজ না। ওটা ছিল গল্প পাঠের, তাই তো? গল্প পাঠ যেটা আমরা শুনলাম সেটা গল্পের নাটকীয় উপস্থাপনা। হ্যাঁ, গল্প পাঠ করলে একরকম আরেকটু মানে পড়ার মতো করে বলতে হবে। আরেকটা আছে গল্প বলা, সেটা আরেকটা ভাব, মানে আরেকটা ফর্ম। আর গল্পের নাটকীয় উপস্থাপনা এটা আরেকটা ফর্ম। ওনাকে কনফার্ম করতে হবে উনি কোন ফর্মটায় থাকবেন। আর একটা ব্যাপার, আপনি রেকর্ড করেছেন এটা কখনো? আপনি রেকর্ড করবেন পুরো গল্পটা, যেরকম বললেন আপনি পুরো রেকর্ড করবেন, রেকর্ড করে শুনবেন। যদি নাটকীয় উপস্থাপনা করেন তাহলে আমার মনে হয়েছে কোথাও কোথাও একটু পজের দরকার আছে। মানে একটা পরের মুহূর্তে একটা অন্যরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছেন, সেখানে একটা 1 সেকেন্ড, হাফ সেকেন্ড পজ রেকর্ড। আর একটা হচ্ছে কোথাও যখন সহজ কথা বলছেন তখন প্রত্যেকটা শব্দের একটা আলাদা আলাদা ব্যঞ্জনা আছে, আপনাকে খুঁজে বার করতে হবে যে সবকটা ব্যঞ্জনা সেখানে ঠিকঠাক করে আপনি উপস্থাপনা করছেন কিনা। যেখানে দেখুন ব্যঞ্জনাটার একটু কম হচ্ছে কিংবা বেশি হয়ে গেছে, সেখানে ব্যালেন্স করে নিয়ে ব্যঞ্জনাটায় মাত্রায় দাগ করতে হবে। মানে প্রত্যেকটা শব্দের একটা আলাদা ব্যঞ্জন আছে, ওজন আছে, হ্যাঁ, কোন শব্দটার কতটা ওজন হবে এরকম ব্যাপার আছে। একবার রেকর্ড করে নিন, রেকর্ড করে নিয়ে শুনুন, শুনলেই দেখবেন যে আমার মনে হচ্ছে কয়েকটা জায়গায় একটু পজ হলে তারপরে, কারণ আপনি যেহেতু নাটকীয় উপস্থাপনা করছেন, নাটকীয় উপস্থাপনা আর গল্পের মানে পাঠ, এটা আপনার দুটো মিলেমিশে একটু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বলে আমার মনে হচ্ছে। আমার বলাটা একটু শেষ বলা নয়, আপনি নিজে শুনবেন, নিজে শুনে নিজেই ঠিক করবেন যে আপনি, আমি যেটা বললাম সেরকম ভাববেন কি আপনার নিজের মতো করে, যেরকম আছে সেরকম রাখবেন, কিংবা সেটা শুনে নেবেন, নিজে শুনে সিদ্ধান্ত নেবেন। কেউ বললে সেটা সঙ্গে সঙ্গে সেটাই সে ঠিক বলছে এরকম না, আপনাকে বিচার করতে হবে। আপনি বিচার করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। দরকার হলে আপনি আরো কয়েকজনকে শোনাতে পারেন সেটা রেকর্ডিংটা। ইনিশিয়ালি যেভাবে শুরু করলেন সেখানটা গল্প পাঠ, একদম গল্প পাঠ, তারপর থেকে আস্তে 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 আপনি নাটকীয়তায় এসছেন বলে আমার মনে হয়। নাকি একটা হতে পারে যে গল্পের শুরুটা আমি অন্য একটু সহজ করে ধরি, তারপরে আস্তে আস্তে নাটকীয়তায় যাবো, সেটাও হতে পারে। সেটা মানে আপনার উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না, মানে কিভাবে ব্যাপারটা প্রেজেন্ট করবেন। তবে আমার যেটুকু লেগেছে তাতে এইটা মনে হতো আপনি একবার রেকর্ডিং করে নিন, করে নিয়ে আরো ভালো হতে পারে। মানে ভালোর তো শেষ নেই, আপনার যত ভালো ভালো, এবং আমার মতে তো আপনার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু এটা আরো ভালো হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং তার আগে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কি কোন ফর্মটায় কনফার্ম করবেন। ঠিক আছে? আচ্ছা রে, এটাকে শ্রুতি বা সম্পূর্ণটক বলা যায় আর কি। একটা ব্যাপার আমি একটু বলি আর কি, সেটা হচ্ছে নাটক নির্বাচন করা, যে কোনো নাটক উপস্থাপনা করার ক্ষেত্রে সব থেকে প্রধান কাজ আপনার দলে কে কে আছে, কে কে কি ধরনের অভিনয় করতে পারে, এটা মাথায় রেখে আপনাকে নাটক নির্বাচন করতে হবে। আর নাটক নির্বাচন করতে হলে খুব সাবধানে নাটক নির্বাচন করতে হবে। যে নাটক একটা জাতিকে তাই নির্বাচন করে নিলেই সেটা সেই নাটক আপনার করতে ভালো লাগে, কিংবা কোনো একটা টাচ
একটা কোনো একটা বিষয় ভাল লাগছে কিংবা কোনো একটা মুহূর্ত ভাল লাগছে, সেরকম ভাবনা থেকে নাটক নির্বাচন করা ঠিক নয়। আরেকটা ব্যাপার, নাটক নির্বাচন করতে হলে বেতার নাটক কিংবা শ্রুতি নাটকের ক্ষেত্রে একটু তফাৎ হয়। বেতার নাটকে হলে যারা শ্রোতা নাটক শুনতে থাকে, বেতারের শ্রোতা, তারা মিনিট খানেকের মধ্যে যদি নাটকের একটা আকর্ষণীয়তা হারিয়ে ফেলে, সে সুইচ অফ করে দেবে কিংবা অন্য চ্যানেলে চলে যাবে। শ্রুতি নাটকের ক্ষেত্রে হয়তো লজ্জায় ঘর ত্যাগ করতে পারবে না, যদি আকর্ষণ প্রথমেই না তৈরি হয়, উসখুস করবে, শুনতে ভালো লাগবে না, বোর হয়ে যাবে, বোর হয়ে মুন্ডপাত করবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এমন নাটক নির্বাচন করতে হবে যেটা মিনিট খানেকের মধ্যে, মিনিট দুয়েকের মধ্যে যেন একটা কিউরিওসিটি তৈরি হয়, জানবার আগ্রহ কি হচ্ছে, কি হবে। এইটা নাটক নির্বাচন করার আগে এগুলো ভাবতে হবে। এবং নাটকটা আদৌ নাটক হলো কিনা। অনেক সময় কিছু সংলাপ জুড়ে দিলেই একটা নাটক হয়ে গেল, নাটকীয় মুহূর্ত তৈরি করতে হবে। একটা বেতার নাটক কিংবা শ্রুতি নাটক কিন্তু ভীষণ গতিময়তা লাগে, ভীষণ গতি লাগবে। যদি এই গতি হারিয়ে যায় তাহলে সে নাটকগুলো শুনতে ভালো লাগে না। গতিময়তাই হচ্ছে এই ধরনের নাটকের প্রধান এবং মূল বিষয়, ভালো লাগা নাটক। আরেকটা ব্যাপার, প্রথমত নাটক নির্বাচন করতে হবে, ঠিক খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে, যাতে তার মধ্যে কৌতূহল বজায় থাকে সেরকম নাটক নির্বাচন করতে হবে। কৌতূহল, এই নাটক যেরকম কৌতূহলটা অনেক পরে আস্তে 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 শেষে একটাখানে জায়গায় এলো, তার মধ্যে অনেক সংলাপ জুড়ে জুড়ে নাটকটাকে বড় করা হলো। এরকম আমি টেক্সটার কথা বলছি, উপস্থাপনার কথা বলছি না। উপস্থাপনার ক্ষেত্রে যেটা বলবো আমি, যে কোনো চরিত্র যখন নির্বাচন করা হবে তখন চরিত্রের তিনটে মান হয়, থ্রি ডাইমেনশন অফ ক্যারেক্টার। একটা হচ্ছে শারীরিক মান, একটা সামাজিক মান, একটা মানসিক মান। এই তিনটে মান আমরা যখন কোনো চরিত্র নিয়ে কাজ করবো তখন সেটা মাথায় রাখতে হবে। সেই তিনটে মান দিয়ে আমরা নাটকটা, এই চরিত্রটাকে বিচার করবো যে চরিত্রটা কি, চরিত্রটা সামাজিকভাবে সে কি, সামাজিকভাবে বাড়ির কর্তা না ছেলে, না তার পরিবেশ কি, সে কি জমিদার, সে কি অধ্যাপক, সে কি ছাত্র, সে কি গুন্ডা, নাকি সে চাষি। এইভাবে সামাজিক মানে তার পরিবারের কি অবস্থান, পরিবারের কি সে কর্তা না সে চাকর, সে কি ধনী না দরিদ্র। এরকম এইসব ব্যাপারগুলো মানে সামাজিক দিক থেকে সেই চরিত্রটার কি অবস্থা সেটা আমাকে নির্বাচন করতে হবে, মানে সেটা জেনে নিতে হবে। তারপরে করতে হবে শারীরিক মান, লোকটা লম্বা, পেটে, রোগা, মোটা, কি তার কোনো অসুবিধা আছে কিনা চলাফেরায়, ইত্যাদি ইত্যাদি। এইগুলো শারীরিক মান দেওয়া হবে। মানুষটা কিরকম, সে কি ভাবে, কি চিন্তা করে, এই সাইকোলজিক্যাল স্ট্যান্ডার্ডটাকে বুঝে নিতে হয়। এইটা করে চরিত্রটা কিভাবে ডিজাইন করা হবে, কিভাবে পোট্রে করা, উপস্থাপনা করা হবে, সেইটাকে মাথায় রাখতে হবে। এবং সেইভাবে চলাফেরা, কথাবার্তা, প্রতিটা শব্দ উচ্চারণে যেন সেই ছবিটা, ওই তিনটে মানের ছবিটা যেন আমার কাছে চলে আসে। এই যে মেয়েটি চরিত্র করা হয়েছে, মেয়েটি একটা অবসাদ, একটা হালকা অবসাদ এই চরিত্রের মধ্যে আছে সবসময়। যাহার হাজবেন্ড মারা গেছে কি মা বেঁচে আছে জানে না, একটা এই অবসাদের মধ্যে রয়েছে। এটা এই চরিত্রের অবস্থা। আরেকটা হচ্ছে বাবা তার ছেলেকে হারিয়েছে, বাকি সবাই কেউ নেই, শুধু তাকে, এই মেয়েটিকে অবলম্বন করে শ্বশুরমশাই বেঁচে আছে। আরেকটা হচ্ছে বন্ধুর চরিত্রটা ভীষণ হেসি, এখানে কি করলো, কি বললো, এই টাকা রোজগার করলো, মানে এটা যা সহযোগী চরিত্র, কোনোভাবে এটা আসে না, মানে খুব একটা এফেক্ট করে না। কিন্তু যে চরিত্রটাকে এনেছে এটাকে করার জন্য। কিন্তু আমার মনে হয় যে চরিত্রটা না থাকলেও কোনো নাটকের কোনো অসুবিধা নেই। বাবা মেয়ে মিলে চরিত্রটা করতে পারে, মানে বাবা বৌমা আর মিলে করতে পারে, তাদের সুখ দুঃখের কথা, তাদের সঙ্গে সময়ের কাটানোর কথা,
মানে কিভাবে তারা আগে কি কাটিয়েছে, পরে কি কাটিয়েছে, অন্য সময় কি কাটিয়েছে, সেইটা নিয়েও নাটকটা হতে পারে। বেসিক স্ট্রাকচারে নাটকটাই গণ্ডগোল আছে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা মূল ব্যাপার, মানে ওই পার্সপেক্টিভ, আপনি কোথায় আছেন। মানে যদি ঘরে হয়ে থাকে তাহলে ঘরে কে বসে আছে, বাইরে কে আছে, এইটা বোঝাতে হবে। আবার একসঙ্গে বাইরে ঘরে একই লেভেলের কথা বললে সেটা কনফিউশন হয়ে যাবে, যারা শুনবে তারা বুঝতে পারবে না দুজন মানুষকে বাইরে, একজন বাইরে একজন ভেতরে আছে, না দুজন পাশাপাশি বসে কথা বলছে। তারপরে একটা জায়গায় শুনলাম যে গান গাওয়ার সঙ্গে একটা প্রস্তুতি নেওয়ার একটু ব্যাপারটা রয়েছে, সেটা ঠিক দানা বাঁধেনি, সেটাকে একটু দানা বাঁধাতে হবে, যাই করতে হবে। একটু সংলাপগুলো অভিনয় করার ক্ষেত্রেও খুব আড়ষ্ট রয়েছে, মানে সংলাপগুলো ইটসেলফ একটু জটিল। আমি জানি না কে নাটকটা লিখেছে, কে লিখেছে নাটকটা, কে লিখেছে নাটকটা, কে লিখেছে নাটকটা? হ্যাঁ, আমি তো সেই জন্য আরো তাকে বলবো, এটা সংলাপগুলোর সঙ্গে অভিনয়ের তালমিল, এটা একটা সমস্যা হয়েছে। এটা তালমিলটা রাখা দরকার। হয় অভিনেতাদের সেই সংলাপের ঢালে মিলতে হবে, অথবা নাট্যকারকে সংলাপ অভিনেতাদের মতো করে লিখতে হবে, যাতে এই অভিনেত্রীদের দিয়ে যদি নাটক করতে চায় তাহলে তাদের মতো করে সংলাপে ঢালতে হবে। কারণ আমরা দু ধরনের অভিনেত্রী পাই। একজন হচ্ছে তারা যে কোনো চরিত্র সবসময় করে নিতে পারে, মানে নিজেকে যে কোনো চরিত্রে নিয়ে যেতে পারে, সেই চরিত্র হয়ে অভিনয় করতে পারে। আরেক ধরনের অভিনেতা অভিনেত্রী আছে যারা তাদের মতো করে চরিত্রগুলো করে। তো এখানে এইটার একটা সমস্যা রয়েছে, মানে হয় নাট্যকারকে তাদের মতো করে সংলাপ লিখিয়ে দিতে হবে, না হলে অভিনেতা অভিনেত্রীদের নাট্যকার যেভাবে চরিত্রটা পোর্ট্রে করেছেন সেই ফরম্যাটে আসতে হবে। আর যখন মানে আবহ সঙ্গীত কিংবা শব্দ আবহ ব্যবহার করা হবে তখন খুব সতর্ক করে থাকতে হবে যে সেটা যেন মানে জায়গা মতো এসে ঠিকঠাক হয়। কারণ আগে 1953 সালের আগে বেতারও এইভাবেই নাটক হতো, লাইভ নাটক হতো। এখন তারপরে রেকর্ডিং হচ্ছে, আমাদের অনেক কিছু সুবিধা আছে, কালেকশন করে নিতে পারি। কিন্তু এই শ্রাব্য নাটক বা শ্রুতি নাটক যেটা, এখানে কোনো আপনি বলে ফেললে আর ভুল বললে আর সেটা সংশোধন করার উপায় নেই। এবং আগে বেতার নাটকও সেরকম হতো, ভুল বলে ফেললে আর কোনো। সুতরাং এইগুলোকে একটু মাজতে হবে, মানে পরিষ্কার করতে হবে দুপক্ষেকেই, অভিনেতা অভিনেত্রীদেরও নাট্যকার। যেহেতু নাট্যকার কাছেই আছে, অন্য দূরের নাট্যকার হলে এটা করা সম্ভব ছিল না, যেহেতু কাছের নাট্যকার আছে, নাট্যকারও কিছু সংলাপ একটু সহজ, এনারা যেভাবে কথা বলে সেইভাবে যদি সংলাপগুলো করে দেন তাহলে এনাদের ওই অভিনয়ের আড়ষ্টটা কমে যাবে, সহজতাটা। এটা সম্ভব, এটা কারণ নাট্যকার এখানেই আছেন, এদের মতো করে এরা যেভাবে কথা বলে সেইভাবে যদি সংলাপগুলো পুট করা যায় সহজ হবে। যে আপনার যে শব্দ আপনি ব্যবহার করেছেন সেই শব্দ এনারা সচরাচর ব্যবহার করেন না, তাই সেটা বলতে গিয়ে আরোপিত মনে হচ্ছে কোথাও কোথাও। এটা একটু দেখে নিলে আমার মনে হয় ভালো হবে। একটু এটা এখন পর্যন্ত তো রয়েছে, মানে আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে, প্রিপারেশনের দরকার আছে। এইভাবেই সাধারণত নকশাগুলো উপস্থাপনা হয়। তবে অপ্রতিম বাবু যদি এটাকে নিজের সহজ কথা সহজভাবে বলতেন, অন্য রিভার্স অ্যাক্টিং করে, মানে সহজভাবে, মানে এই কমিক্যাল ফরম্যাটটা না নিয়ে, তাহলে একটা অন্য ছবি পাওয়া যেত। হ্যাঁ, কখনো যদি উনি চেষ্টা করেন আমার ভালো লাগবে, কারণ এটা এই চরিত্রটা কপি হয়ে যাচ্ছে শুধু। হ্যাঁ, এটা কখনো চেষ্টা করতে হবে যে আমরা কপি থেকে যদি বেরোতে পারি, মানে এই চরিত্রটা দেখলে একটা অন্য ধরনের ছবি আমাদের চোখের সামনে চলে আসে, সবার মানে বহু দেখা একটা চরিত্র চলে আসে। যদি কখনো আপনি নর্মাল ভয়েসটা, নর্মাল বিহেভিয়ার আপনি রাখতে পারেন তাহলে এটার অন্য একটা মাত্রা পাবে এইটা।
একজন কারণ দুজনই তো একই সাথে অভিনয় করছেন, এটা না করে ভদ্রমহিলা যেভাবে করছেন প্রতিদিন, আপনি একটা অন্য ডাইমেনশন নর্মাল, আপনার নর্মাল ভয়েস, নর্মাল ভঙ্গিমা, একটু একটু স্লো, উনি ফার্স্ট যা, আপনি স্লো আসুন, করে দেখতে পারেন, একটু একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। আমার মনে হয় এটা একটু বেটার লাগবে, কারণ কি দুজনই চরিত্রটা একই রকম, মানে একই ধাঁচে চলে যাচ্ছে, একইভাবে কথা হচ্ছে না। আপনি রিভার্সাল করুন, উনি ওনার মতো উনি যেরকমভাবে করছেন ওনার চরিত্রটা, এটা একটা পরীক্ষা করে দেখতে পারেন যে যেটা এটা কেমন কেমন লাগে। কারণ এটা বড্ড কপি ক্যাটের মতো হয়ে যাচ্ছে, মানে এই ধরনের চরিত্র, মানে এই বয়স্ক পুরুষ এবং বয়স্ক মহিলার যদি যে কোনো নাটকেই এই ফরম্যাটটাই পদ্ধতিটাই ব্যবহার করা হয়, হ্যাঁ টাইপ হয়ে গেছে। এটা থেকে যদি একটু বেরোনো যায়। আচ্ছা, আমরা একটুখানি চা পানের বিরতি। খুব ডিস্টার্ব নাটক শুনলাম, নাটকটা বেশ ভালো লাগলো অনেকটা, তবে আমার মনে হলো যে এটা প্রেজেন্টেশনের জন্য সাউন্ড এফেক্টটা ব্যবহার করা হয়নি। সাউন্ড এফেক্ট লাগবে যখন একটা ওই ফ্ল্যাশব্যাক কিংবা মন্টাজ যেটাই হোক, যেভাবেই ট্রিট করুন ওটা একটা লাগবে, ক্লোজিং মিউজিক লাগবে, ওপেনিং মিউজিক লাগবে। যেটা হচ্ছে ঋতুপর্ণার অভিনয় আমি কখনো শুনিনি এর আগে, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, আমার মনে হয়েছে যে পুরুষ চরিত্রটি আরেকটু ক্যারেক্টার অ্যানালিসিস করা দরকার। মানে বিভিন্ন সময়ে চরিত্রটা বিভিন্ন রকম শেড, মানে শেড নয়, বিভিন্ন রকম ভাবে হচ্ছে, সেটাকে একটা লেভেলে আনতে থাকে, মানে যেটা আমার মনে হয়েছে। প্রথমে খুব পাতি লোকের মতো মনে হয়েছে কোথাও কোথাও, সে একটা সম্ভ্রান্ত লোক, ডিবচ, সম্ভ্রান্ত ডিবচ হলেই ওই হেসে হেসেই একটু ভিলেনের মতো অ্যাক্টিং লাগে না। ডিবচরা অনেক অনেক হার্ড কোট হয়, তারা অনেক পলিশড কথা বলবে, বেস মারবে, মানে বেসে কথা রাখবে, ইন্ট্রোভার্ট কথা বলবে, ইন্ট্রোভার্ট প্রেজেন্টেশন হবে, নট দ্য এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্টটা করে না, ওই ও যা ঋতু যেভাবে অভিনয় করছে সে থেকে একদম ডাল লাগছে, মানে চরিত্রটা পড়ে যাচ্ছে। মানে ঋতু যেরকম যে লেভেলে অভিনয় করছে সেই লেভেলটাকে ব্যালেন্স করতে গেলে আপনার অভিনয়টা যে স্টাইলে অভিনয় করছে সেই স্টাইলে অভিনয় করলে বড় বেমানুষ লাগছে। এটা আপনাকে আবার ভাবতে হবে চরিত্র, মানে প্রেজেন্টেশন স্টাইল নিয়ে, মানে ওই খুব সাদামাটা হয়ে গেছে, মানে লো প্রোফাইলে যে অভিজাত যে, সেটাকে একটু ভাবুন যে অনেক ছবিতে আর দেখবেন সেখানে চরিত্রটা, মানে ওই প্রোফাইলের চরিত্রটা কিরকম করে, ভালো অভিনেতারা থেকে সেখানে কি করে, এগুলো একটু খেয়াল করলে আপনি ওই ধরনের কোনো একটা ক্যারেক্টারকে পোর্ট্রেট। আর হচ্ছে একটু সময় নেবেন, একটু সময় নেবেন, কারণ ওকে ব্যালেন্স করতে গেলে, আপনার ক্যারেক্টারটাকে আলাদা করে প্রতিষ্ঠা করতে গেলে এগুলোর প্রয়োজন হবে। কারণ ও যেখানে ক্যারেক্টারকে তুলে নিয়ে গেছে সেখানটায় মাপে আনতে গেলে এইগুলোকে ওপর কাজ করতে হবে আপনাকে আরো, বলে আমার মনে হচ্ছে। আমি ঠিক এটা আমি দাবি করি না, তা আমার সাজেশন, আমার মনে হয়েছে এটা হলো বেটার হবে। এটা মিউজিক ফিউজিক হলে একটা ভালো পূর্ণতা সুন্দর। আপনি আপনার পারফরমেন্স প্রায় অ্যাওয়ার্ড 60 হয়েছে বলে আমি এগুলো বলছি, তার কম হলে বলতাম না। আপনি যেটা বলছেন ঠিক আছে, আমি একদম একমত। আমার যেটা একটাই মনে হয়েছিল, আসলে প্রেজেন্টেশন তো করতে হবে, করতে গিয়ে আপনি যেটা বলছেন আর একটু লো কি অ্যাক্টিং, এখন এই লো কি অ্যাক্টিং করতে গেলে আমি চেষ্টা করবো, আপনি চেষ্টা করবেন, কিন্তু বুঝতে পারছি না যে ওই মোমেন্টামটা রাখা যাবে। না মোমেন্টাম রাখা যাবে, ওইটা আমি ভাবছিলাম। মানে ওই আপনি হেসে হেসে যেখানে মঞ্চ অ্যাক্টিং তো না সবটাই কানে, হ্যাঁ ওই জন্যই ওইটাকে লিড না করলেই। ঠিকই বলেছেন, আমারও কিছু জায়গা মনে হচ্ছে, মানে ওইটা না, ওই চরিত্রটা একটা হাই প্রোফাইল মানুষ,
তার একটু ডিবচ এইটুকুই আমার ব্যাপার। যেমন ওর জায়গাটা কিছু কিছু জায়গায় শেষের দিকে মনে হচ্ছিল যে একটু যেন স্লো যাচ্ছে, একটু স্লো না ওইটা ব্যালেন্স করতে আপনি যদি ব্যালেন্স করেন তাহলে আমাকেও একটু স্লো একটু ব্যালেন্স করলে ব্যালেন্স হবে। ওর যে সুর আছে সেই সুরে আপনাকে থাকতে হবে, কারণ ও কিন্তু পজিটিভ ক্যারেক্টার, তো ও অ্যাডভান্টেজ বেশি পাবে। সুতরাং অথরব্যাক চরিত্র, সুতরাং আপনাকে আরো বেশি কঠিন চরিত্র রাখতে হবে। সেই জন্য আপনাকে আরেকটু এর উপর কাজ করে রিথিঙ্ক করে ব্যাপারটাকে দাঁড় করা যাবে। কারণ অথরব্যাকিং হলে যে অ্যাডভান্টেজটা থাকে, যেটা সাপোর্টিং একটা ওইটা আমার মাথায় ছিল যে আমি শোনাতে হবে তো লোককে, ঠিক আছে ওটা না শোনাতে পারবেন, ওটা শোনাতে আপনি ডায়লগের যা গতি আছে তাতে শোনানো যাবে। হ্যাঁ হ্যাঁ। আর পজ লোকেরা তো যদি ঠিকঠাক জায়গায় পজ দেন, পজটা তো অ্যালাউ এটাও তো ব্যাপার হচ্ছে যে এখানে আগেও তো আমি করেছি, ওনার মন্তব্য হচ্ছে যে আমি মঞ্চের লোক, তো মূলত মঞ্চের লোক করতে গেলে আমরা মাঝখানে অ্যাকশন গুলো ভালো পজ অটোমেটিক্যালি চলে আসে। পজ লাগবে কি ওখানটা শুনে আমাকে বলেছিল যে তুই যা পজ দিচ্ছিস তাদের শ্রুতি নাটক হচ্ছে না। কি বলেছি? আমরা বেতন কত লম্বা লম্বা পজ দিই। আচ্ছা আমি দেখছি আমি পজ দিতে চাই। হ্যাঁ লাগবে। আপনি দুটো রেকর্ডিং করুন, আলাদা রেকর্ডিং দুটো, যে অ্যাক্টিংটা ওর সঙ্গে করলেন সেই অ্যাক্টিংটা রেকর্ডিং করুন, আর আপনার যেটা আপনি পরে ভাববেন সেইটা করুন। আপনি দেখবেন যে তফাৎটা বুঝতে পারছেন। মানে আপনি কথা বলতে গেলেও একটা কথা বলতে, আচ্ছা হ্যাঁ আচ্ছা ওইটা দাঁড়াবে, ওটা তো কম নর্মাল অ্যাক্টিং এর সঙ্গে যাবে। হ্যাঁ আপনি যদি সাজিয়ে অ্যাক্টিং করেন তাহলে পদ লাগবে না। আপনি যদি সহজতার দিকে এগিয়ে যান আপনার লাগবে। হ্যাঁ মানে আমি বলছি যে দুটো অ্যাক্টিং আপনি করে দেখুন যে কোনটা এটা তো হয়ে গেছে, যেটা আপনি বলছেন আমি চেষ্টা করছি ভালো হবে। আপনার পোটেনশিয়ালিটি আছে, তো ক্যারেক্টার পোর্ট্রেটটা আপনি একটুখানি হ্যাঁ না 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 না, মানে ওই যে আসলে কি আপনার ওইটা মাথায় রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ ওই এই আমার মনে হচ্ছে আপনার অদেখা চরিত্র, অজানা চরিত্র, এটাই বেশিরভাগ। এর মধ্যে একটা কথা ছোট্ট করে একটুখানি বলে নিন আমার, সেটা হচ্ছে শ্রুতি নাটকের শুভারম্ভ কবে থেকে কিভাবে, আসলে বেতার নাটক থেকে যেভাবে এসেছিল সেই ঘটনাটা বলবো, এটা সবাই জানা দরকার। আচ্ছা এটা হচ্ছে প্রথম ব্যাপারটা তো অনেক আগে, মানে বহু আগে, মানে সিসিরোর যুগ থেকে নাট্যপাঠ কিংবা এই ব্যাপারটা রয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়। নাট্যপাঠটাই পরে নাটকের ফরম্যাটে ট্রলি এসছে। যেরকম চার্লস ডিকেন্সের গল্প বলতেন অভিনেতা, সেই হাত নাড়িয়ে নাড়িয়ে গল্পগুলো বলতেন, সেগুলি কাব্য নাটকের প্রাথমিক পর্যায়ে বলে আমরা ধরে নিতে পারি। তবে এখন যে পশ্চিমবঙ্গে যেভাবে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1979 জানুয়ারি মাসে আমাদের কলকাতা আকাশবাণী থেকে একটা মানে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান, লহরী নামে একটা অনুষ্ঠান করা হয়। সেখানে মঞ্চে 4টে ছোট ছোট স্ক্রিপ্ট উপস্থাপনা, স্ক্রিপ্ট মানে ওই ছোট ছোট কৌতুক নকশা, একটা বোধহয় কেন একটা সূর্য সরকারের প্রয়োজনায়, একটা অজিত মুখার্জির প্রয়োজনায়, একটা জগন্নাথ বসুর প্রয়োজনায়, একটা শুক্লা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনায়, 4 জনের প্রয়োজনায় 4টি ছোট ছোট স্ক্রিপ্ট উপস্থাপনা করা হয়। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, প্রথম মঞ্চে শ্রুতি, মানে মঞ্চে শ্রুতি অভিনয় আর কি, মানে রেডিও অভিনয়টাই ওরা মঞ্চে নিয়ে যায়। তারপরে এরপরে আরো মাস 3 বাদে আরেকটা লহরী হয়, সেটা হয় দুর্গাপুরে, ওই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ওদের সঙ্গে কোলাবোরেশনে। সেখানে 3টে নাটক হয়, একটা জগন্নাথ বোস প্রযোজনা করেন, একটা সূর্য সরকার করেন, একটা অজিত মুখার্জি করেন। এইখান থেকেই জগন্নাথ বোস ব্যাপারটাকে লিফট করে, বা এটা তো হচ্ছে, তখন উনি ব্যাপারটাকে আস্তে 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 অন্যদের সঙ্গে আলোচনা করে 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 ব্যাপারটা এই এখন বর্তমানে যা রয়েছে। এটা যে প্রথম সূত্রপাত, যদি আমরা এখনকার বাংলার শ্রুতি নাটক বা শ্রাব্য নাটক যেটা যেই যাই বলুক, যেটা ধরে ঠিক আছে। বেতার নাটক আর শ্রুতি নাটক এর দুটো এক নয়।
অনেকের ধারণা দুটো এক, বেতার নাটকের স্ক্রিপ্ট ধরেই আমি শ্রুতি নাটক করে ফেললাম, কিংবা শ্রুতি নাটকের স্ক্রিপ্ট ধরেই আমি বেতার নাটক করে ফেললাম, এটা নয়। দুটো মাধ্যম কাছাকাছি হলো, নিয়ে খুব কাছাকাছি হলো, দুটো মাধ্যম পরিষ্কার আলাদা। বেতার নাটকে আনসিন, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, একদম অন্ধকার, কোনো ছবি নেই, অভিনয় করে সেই ছবিটা দাঁড় করাতে হবে। মানে পুরো ছবিটা নির্মাণ করতে হবে শুধু কণ্ঠে শুনে। শ্রুতি নাটকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমরা শ্রুতি নাটকে কখনো কখনো একটু পোশাকেরও ব্যবহার করি, একটু মানে একটা লোক বসে আছে তাকে ন্যাচারালি, এটা আরেক রকম একটা ফরম্যাট। যেরকম শ্রুতি নাটকের ক্ষেত্রে আমরা খুব কম কাস্টিং দিয়ে ব্যাপারটা রাখার চেষ্টা করি, 3 জন 2 জন 4 জন, কেন যা কিছু সব ওর মধ্যেই সীমাবদ্ধ করতে হয়। বেতার নাটকের ক্ষেত্রে আমাদের ওয়াইড সুবিধা আছে, আমরা অনেক চরিত্র নিয়ে কাজ করতে পারি, অনেক। আর অ্যাক্টিং এর মধ্যে এখানে আমরা কিছু এক্সপ্রেশন ব্যবহার করি, মানে মঞ্চে যখন শ্রুতি অভিনয় হয় তখন আমরা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, ওখানে কিন্তু কোনো এক্সপ্রেশনের জায়গাই নেই, শুধু শুধু বাচিক অভিনয়। সাত্বিক অভিনয় তো আছেই, সাত্বিক অভিনয় সর্বত্রই লাগে। এখানে যেরকম বাচিক থাকছে, সাত্বিক থাকছে, আঙ্গিকও পার্টলি ব্যবহার করা হচ্ছে, আহার্যও পার্টলি ব্যবহার করা হয়, কিন্তু ওখানে সাত্বিক এবং বাচিকের উপরেই সবটা নির্ভরশীল। স্ক্রিপ্টে যেরকম ওইখানে যেরকম আপনার নাটকটা শুরুতে যদি করতে চান, শুরুতে একটা টেলিফোন কল, আপনার ওই যে মেনন না কে আছে, কার সঙ্গে কাছে কথা বলেছেন, আগরওয়াল নাকি কর্নেল মজুমদার। প্রথমে কথাটাই শুরু হবে কর্নেল মজুমদার, আর কর্নেল মজুমদার ক্যারেক্টারটাকে রিভার্স টেলিফোনে রাখুন, যদি না হয় এমনি সিঙ্গেলি বলুন, করে তারপরে নাটকের টাইটেলটা আসবে, শীর্ষকটা আসবে। আজকে ওই যে খোঁজ চলছে আমাদের কাছে এ নেই, আপনার তখন বলবে যে আপনারা কেন বলছেন না যে ও আর নেই, ওকে আমরা পাবো না, ইত্যাদি ইত্যাদি করে ওইখানটা একটু ডেভেলপ করেন, এক কথার মধ্যে ডেভেলপ করুন, তারপরে ওটা ক্লোজ করে আপনি করুন। তাহলে কি হবে, আপনি প্রথম থেকেই কিউরিওসিটিটা তৈরি করে দিতে পারবেন। তারপরে আপনি এটা করুন যে আজকের নাটকেই, তারপরে বৌমা এলো ইত্যাদি ইত্যাদি, ওইখানে বৌমার ইন্ট্রোডাকশন দিয়ে দিন যে আমি আমার পুত্রবধূ আমরা দুজনেই খুব অধীর আগ্রহে দিনের দিন গুনে যাচ্ছি, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, ইত্যাদি ইত্যাদি বলে ব্যাপারটা ওখানটায় আপনি পিন পয়েন্ট করে দিন, ওখানটায় যে কি সমস্যাটা কোথায়, পাবে না পাবে না, পাবে না পাবে না। আর শেষে আপনি ছেলেকে এনে দিলেন, ছেলের মৃত্যু সংবাদ দিয়ে দিতে পারেন, অফবিট হবে, ওর ডেড বডিটা পাওয়া গেছে, মনে রাখবো, মানে সম্ভাবনার কথা বলছি। ঠিক আছে, মনে রাখবো। এবার পরেরটাই যাই। হ্যাঁ, কল্যাণ আজকে শেষ, ঠিক আছে, চলো। তাদের উপস্থাপনা দিয়ে মন ভরিয়ে দিয়েছে বারে বারে, তাদের মধ্যে এই 2 জন রয়েছে। কল্যাণের উপস্থাপনা আমি আগেও শুনেছি, প্রতিবারেই ওর যথেষ্ট যত্ন সহকারে উপস্থাপনা করে, মানে যত্নের কোনো অভাব থাকে না, কখনোই থাকে না। এবারও সেই তার পুনরাবৃত্তি হলো, কল্যাণের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নতুন করে কিছু বলার নেই। ধন্যবাদ।